নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে বৃহস্পতিবার আর এখন প্রায় দুপুর 1টা মতন বাজে। আর এর নামই মনে হয় বাপের বাড়ি। কড়াই থেকে ইচড় চিংড়িটা বৌদি নামাচ্ছে, আর সেই ফাঁকে কিন্তু আমি খানিকটা নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য। অনেকখানি বলতে পারো, আমি নিইনি, বৌদি বললো তুমি একটু টেস্ট করে দেখো। এটা কি হয়তো বাপের বাড়ি বলে? হ্যাঁ, এখানে হয়তো আমার মায়ের অনেকখানি অভাব আছে, কিন্তু সেই অভাবটা কিন্তু আমার বৌদি আমাকে কখনোই বুঝতে দেয়নি। বিয়ে হয়ে এসে কিন্তু রান্নাবান্নার সমস্ত দায়িত্বটাই ও নিয়ে নিয়েছে, যেটা কি না আমি এতদিন ধরে পালন করে এসেছি। আর বিয়ে হওয়ার পর ও কিন্তু সেই দায়িত্বটা সম্পূর্ণরূপে পালন করছে। কথায় বলে ননদিনী রায়বাগিনী, কিন্তু বিশ্বাস করো, বৌদির সঙ্গে কিন্তু আমি 6 বছর ঘর করেছি। এতটুকুনি হলেও কোনো দিনের জন্য আমাদের মধ্যে কিন্তু কোনো রকম ঝগড়াঝাঁটি তর্ক কিছুই হয়নি। এই নিয়ে কিন্তু শুধু পাড়া প্রতিবেশী নয়, আত্মীয় স্বজনের মধ্যেও কিন্তু আমরা একটু চক্ষুশূল ছিলাম যে ননদ ভাইয়ের বউয়ের মধ্যে এতটুকুনি ঝগড়া হয় না, সে আবার কেমন করে হয়। আর আমার তো বিয়ে হলো আজ 15 বছর হয়ে গেল। এই এতগুলো জীবনের মধ্যে কিন্তু, বছরের মধ্যে কিন্তু একদিনের জন্য কোনো ঝগড়া হয়নি। তো চলো, অনেক নিজেদের গুণকীর্তন করে ফেললাম। আর এদিকে বৌদির রান্না কিন্তু হয়ে গেছে, ওই যে চিংড়ি দিয়ে এঁচড়ের তরকারি, যেটা তো এখন এই গরমের সিজনে মাস্ট। আর হয়েছে উচ্ছে আলু ভাজা, আর সে যে কাজনি মাছ এনেছিলাম, ওই কাজনি মাছের পাতলা ঝোল। এই কাজনি মাছের পাতলা ঝোলটা দেখে তো আমার লোভ লাগছে কতক্ষণে খাবো। আর যে চিকেনটা রয়েছে সেটাকে একটু গরম করে রেখেছে। আর আজকে তো আমার শ্রীমতী চিকেন দিয়েই খাবে, ও আর মাছ খাবে না। আর চলো, এদিকে আমি এই বাটিটাকে ধুয়ে নিই। বৌদিরও প্রায় রান্নাবান্না সারা হয়ে গেছে। তারপরে চলো একবার টুক করে ছাদের থেকে ঘুরিয়ে আনবো বৌদির বাবা কতখানি সুন্দর বাগান করেছে। তবে জানো তো কি, যদি শীতকালে আসতাম তাহলে কিন্তু সুন্দর ফুলের বাগানখানি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। আর এখন তো গরম পড়ে গেছে, সেরকম একটা কিন্তু ফুল গাছ নেই। তবে টবগুলো দেখলে তোমরা বুঝতে পারবে শীতকালের ছাদের সমাহারটা কতখানি ছিল। কালকে যখন ব্যাংকের থেকে ফিরলাম না, তখন কিন্তু আমি এক ঝলক দেখেছিলাম বৌদির বাবা এই হলুদ রঙের জবা ফুলটি এনেছিল। আর এই গাছটিতে দেখো ফুলটা কিন্তু এখন বজে গেছে। আর আমার যে কি ভুল হলো, তখন যদি একটুখানি আমি ক্যামেরা ভিডিওটা করে রাখতাম, তোমাদের সঙ্গে কিন্তু ফুলের কালারটা শেয়ার করতে পারতাম। কিন্তু আর কিছু করার নেই, যে ভুলে গেছি। আর এখানে দেখো বেশ কতগুলো গোলাপ ফুলের গাছ লাগিয়েছে। তবে এখন তো গরমকাল, সেরকমভাবে তো আর এখন কিছুই ফুটবে না। এখন কিন্তু গোলাপ গাছগুলোর বেঁচে থাকাটাই হলো অনেকটা বড় চ্যালেঞ্জ। আর এই হলো এই জবা ফুল গাছটা, এত কুড়ি এসেছে আর এত মিষ্টি একটা গোলাপি রং। আমি না ঠিক মতন ক্যামেরায় রংটা ঠিক আসছেই না আমার মোবাইল ক্যামেরাতে। আর এই ঝুমকো জবাটা কিন্তু পুরো লাল, দেখো কিরকম একটা ফেড কালার আসছে। আর এটা কিন্তু একটা থোপা জবার মতন। আর শীতের সেই গ্যাজানিয়াও হয়ে রয়েছে। এই দেখো, এই সব কটি টবে কিন্তু ফুল গাছ ছিল। আর এটা হলো গিয়ে এই ছোট একটি ছাদ। আর এরপরে তোমাদের দেখাবো বড় ছাদটাতে। আর আমাদের এই আম গাছটায় জানো একটাও এবার আম হয়নি। আর দেখলে তো আমার বাবুকে সারাক্ষণ টুক টুক করে সারাক্ষণ কাজ করে যায়। আর এই নিয়েও কিন্তু আমাদের বাড়িতে বেশ অশান্তি হয়। তাকে খালি বলা হয় যে তোমাকে এত কিছু করতেই হবে না, কিন্তু না, সে বসে থাকার পাত্র নয়। আর এই যে এই আম গাছটাতে কিন্তু বেশ অনেক আম হয়, আর বেশ বড় সাইজের। কিন্তু এবারে দুঃখের বিষয়, একটাও আম হয়নি এবারে আমাদের গাছে। আর এই যে কুয়োটা, এই কুয়োটা ঘিরেও যে কত স্মৃতি আছে। আর এই কুয়োটা লাগানো কিন্তু একটা কল ছিল, ওই কলটা দিয়ে পাম্প করলে কুয়োর জলটাই আসতো, সেই জল দিয়ে আমাদের কাজ সারা হতো। সেও কত বছর আগেকার কথা। আর এই যে এইটা দেখছো তো, এইখানে একটা কাঁঠাল গাছ ছিল। আর এই চাতালটা এরকম ছিল না, জানো তো, ওই জায়গাটা কিন্তু মাটির ছিল। বর্ষাকালে যে কত আছাড় খেতাম। আর এই জায়গাটাকে বাঁধানোর সময় যখন ওই নানান রকম ঘ্যাস বালি পাথর ফেলে উঁচু করা হয়েছিল, তারপর তো যখন সিমেন্টটা করা হলো, তারপরে জানো তো আস্তে আস্তে কাঁঠাল গাছটা মরে গেল। কাঁঠাল গাছটায় না বেশ ভালো কাঁঠাল হতো। চলো জয় জগন্নাথ করে এবারে এই ছাদটাতে যাওয়া যাক। তার আগে আরেকটু বলে নি, আমি তো আবার ভুলে যাই, সেই কাঁঠালটা ছিল জানো তো রস খাজা, বেশ ভালো খেতে। কিন্তু ওই যে কপালে আমাদের নেই, তাই গাছটা মরে গেল। আর এই দেখো, দেখেছো এখানে কিন্তু সব কটা টবে কিন্তু ফুল ছিল।
আর এই গাছটা, এই আম গাছটা নিচের একটা বড় টবে লাগিয়েছিল, আর সেখানে না এতটুকুনি ওর বৃদ্ধি হয়নি দেখে বৌদির বাবা না এই ওপরে টবের মধ্যে লাগিয়েছে আর ডাল ও মাথাটাকে ভেঙে দিয়েছে। কত ডগা ছেড়েছে। আর দেখো কি সুন্দর ছোট্ট একটা পেয়ারা ধরেছে। কিসে লাগিয়েছে জানো? একটা পুরনো ফিল্টারের জলের ট্যাঙ্কটা ছিল, তার মধ্যে মাটি দিয়ে পেয়ারা গাছটাকে বসিয়েছে। ভারী ভালো বুদ্ধি করেছে। কিন্তু বেগুন গাছে বেগুনের সাইজগুলো ছোট হলে কি হবে, এই গাছগুলোতে যখন শীতকালে ফলন হয়েছিল না, বেশ ভালো ভালো সাইজ হয়েছিল। আমিও এনেছিলাম, আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তবে নিজের মানে ছাদের বেগুন গাছ বলো, সে যেই সবজি গাছ হোক না কেন, নিজের গাছের শাকসবজি বা ফুল গাছের কিন্তু মজাই আলাদা। তবে আমিও যে ছোটোখাটো একটি ছাদ বাগান করি, তার কিন্তু অনেকখানি উৎসাহ উদ্দীপনা বৌদির বাবার কাছ থেকেই পেয়েছি। কাকু যে কত রকমের ফুল গাছ লাগায়, কত রকমের গাছের নাম জানে, আমি তো একের সময় কাকুর কাছ থেকে জিজ্ঞাসা করি সেই গাছের নাম। আর দেখো ক্যাপসিকাম গাছটা, কতটুকুনি একটা ক্যাপসিকাম হয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা মনে হয় বোম্বাই লঙ্কা, তারপরে কাকু বললো যে না, ওটা ক্যাপসিকাম গাছ। আর এই গাছটি কি জানো তোমরা? দাঁড়াও পাতাটা ছিঁড়ি, দেখি সেই গন্ধটাই পাই কিনা। এই গাছটা হলো গিয়ে জোয়ান গাছ। দাঁড়াও, এই যে জোয়ানের যে সুন্দর গন্ধটা এই পাতাটার মধ্যেই কিন্তু পাওয়া যাচ্ছে। আমি কিন্তু চিনতামই না জোয়ান গাছ, এই বাড়িতে এসে জোয়ান গাছ চিনেছি। আর দেখো কত ছোট্ট ছোট্ট লঙ্কা হয়েছে, দেখেই মনে হচ্ছে অসম্ভব ঝাল হবে। শীতকালের বেশ কিছু গাছ এখনো আছে, দেখো পিটুনিয়াতেও কিন্তু ফুল ফুটে আছে। আর বেশ অনেকগুলো নয়নতারা গাছ কিন্তু কাকু লাগিয়েছে, আর কালারগুলো বেশ সুন্দর সুন্দর। আর চন্দ্রমল্লিকা গাছগুলোকে কাটিং করেছে। আর এই যে কাঁঠাল গাছটি দেখছো, এই যে সেদিনকে যে তোমাদেরকে দেখালাম না যে এঁচড় কাটা হয়েছে, এই গাছটার থেকে কিন্তু কাটা হয়েছে। চলো যখন নিচে নামবো তখন সেই গাছটা তোমাদের শেয়ার করব। আর দেখো মা একখানা টমেটো উকি মারছে, কি সুন্দর। এটা এখনো পাকেনি, পাকলে ওরা এটা তরকারিতেই দিয়ে খেয়ে নেবে। আর কিন্তু বেশ কয়েকটা ভেন্ডি গাছ লাগিয়েছে, আমি কিন্তু ভেন্ডিই বলি, তবে অনেকেই তোমরা ঢ্যাঁড়স বলো। আর ছোট্ট ছোট্ট অনেক ভেন্ডি হয়ে রয়েছে, দেখে তো বেশ ভালো লাগছিল। আর এই যে প্যানজি এখনও বেঁচে আছে, তবে শীতকালে কিন্তু ফুলের সাইজটা বেশ বড় হয়। তো চলো, হয়ে গেল তো ছাদের ফুল গাছগুলোকে শেয়ার করা। আর এই দেখো এই যে রেলিংটা মতন দেখছো, এটা কিন্তু রিসেন্ট করা হয়েছে। আর আমাদের কিন্তু এই সামনের চাতালটাও কিন্তু এরকম নেট করা ছিল না, এখানেও কিন্তু মাটিরই ছিল। আর বর্ষাকালে কত আছাড় খেয়েছি, কত যে স্মৃতি হয়ে আছে। শুধু বর্ষাকালে না, বৌদির বিয়ের সময় কিন্তু আমি এখানে জোরে ধুমপটাশ হয়ে গেছিলাম। সেই ব্যথাটাই হয়তো এখন আমার কোমরে এসে স্থান নিয়েছে কিনা জানি না। শুধু ওখানেও না, একবার শিয়ালদা স্টেশনেও পড়ে গেছিলাম। অনেক জায়গাতেই পড়ে যাওয়ার আমার স্মৃতি আছে। চলো এবারে নিচে যাই, নিচে গিয়ে তোমাদেরকে দেখাই কাঁঠাল গাছটার অবস্থা। এই যে লোহার গেটটা দেখছো, এখানে কিন্তু লোহার গেট ছিল না, এখানে ছিল একটা কাঠের দরজা। কিন্তু একবার এমন উইপোকা ধরেছে, সেই কাঠের দরজাকে ফেলে দিয়ে এই লোহার গেটগুলোকেই আমাদের লাগাতে হয়েছে বাধ্য হয়ে। এছাড়াও কিন্তু আরও অনেক জায়গাতেই ঘুম ধরেছিল, সেখানেও কিন্তু লোহার গেটগুলোকে করা হয়েছে। আর এই ফটোটারও কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই ছবিটাকে কিন্তু এঁকে দিয়েছিল আমার মামাতো ভাই। আর আমার মামাতো ভাই বোন ওরা কিন্তু অসম্ভব সুন্দর ছবি আঁকতে পারে, তবে আমার মামাতো বোন কিন্তু বেশি ভালো ছবি আঁকে, কিন্তু মামাতো ভাই এই ছবিটা এঁকে দিয়েছিল। আসলে আমার দাদাই ওর কাছে আবদার করেছিল আমাকে একটা শিব ঠাকুরের ছবি এঁকে দিস তো, আর ও কিন্তু যত্ন সহকারে এঁকে দিয়েছিল। ও তখন ক্লাস হয়তো 7 কি 8-এ পড়ে, তখন কিন্তু এঁকে দিয়েছিল। আর আমার দাদা সেই ছবিটাকে কিন্তু বাঁধিয়ে এখানেই টানিয়ে রেখেছে, আজও পর্যন্ত কিন্তু ছবিটা এখানেই আছে। ও যখনই কোথায় বেরান না কেন, এই ছবিটাকে কিন্তু নমস্কার করেই বেরায়। আর এই দেখো, এই হলো গিয়ে আমাদের সেই কাঁঠাল গাছটা। আর এবছরে কিন্তু অনেক কম ফলন হয়েছে, তবে যা হয়েছে মন্দ হয়নি। আর আগের বার তো অনেক এঁচড়ও খেয়েছিল, কাঁঠালও খেয়েছিল, কিন্তু এবছর যেহেতু ফলনটা কম হয়েছে, জানি না ওরা কটা এঁচড় খাবে আর কটাই বা কাঁঠাল রাখবে। আর এই কাঁঠাল গাছটারও কিন্তু একটা ইতিহাস আছে। একদিনকে আমার বড় কাকু কাঁঠাল নিয়ে এসে বলল, আমার বাবুকে বলল, আমার বাবু তো মেজো ভাই হয়, বাবুকে বলল যে মেজদা, এই কাঁঠালটা কিন্তু খুব ভালো, এটা আমার বিয়ায় দিয়ে গেছেন, আর কাঁঠালটা যদি পারেন তো বাড়িতে কোথাও একটা গাছ করবেন। এত ভালো কাঁঠালটা না, খেয়ে দেখ, যদি গাছ হয়, যদি ফলন হয় বুঝতে পারবেন।
কারি পাতা গাছটা দেখো কি সুন্দর লাগছে, এত যত্ন করে কাকু এখানে লাগিয়েছে। আর পেঁপে গাছটা কিন্তু খুব একটা বড় না, দেখা যাক ফুল তো ধরেছে, ফল হয় কিনা। আর তখন বলেছিল যে মেজদা যদি গাছটা হয়, যদি ফলন হয়, দেখবেন যে কতটা সুস্বাদু খেতে। আর সত্যিই কথা, কাঁঠাল গাছটা যেমন বেঁচেওছে, ফলনও দিচ্ছে, আর সত্যিই সুস্বাদু খেতে, অসম্ভব ভালো খেতে, মিষ্টি রস খাজা। কাঁঠালের কোয়াগুলোও কিন্তু অনেক বড় বড় হয় গো। এঁচোড়টাও যেমন সুস্বাদু খেতে, আর কাঁঠালটাও কিন্তু সুস্বাদু হয় খেতে। তো চলো, তো দেখিয়ে দিলাম আমাদের বাড়ির গাছপালা কত দূর কি। আর চলো এবারে বাড়ির পেছনের রাস্তা দিয়ে তোমাদেরকে নিয়ে যাই। এখান দিয়ে তো কখনোই তোমাদেরকে শেয়ার করা হয়নি, তো চলো। আর এই যে এখানেও কিন্তু কিছুই ছিল না জানো তো, এগুলো কিন্তু পরে সব বাড়ানো হয়েছে। এই জায়গাটা কিন্তু আমাদের পুরো ফাঁকাই ছিল, পরে জায়গাটা অ্যাটাচ করা হয়েছে। আর দেখো অবস্থা, এগুলো কিন্তু রিসেন্ট সব রং করা হয়েছে। এত নোনা ধরেছে যে রঙগুলো সব খসে পড়ে গেছে। আর আমাদের এই বাথরুম বলো, এগুলোতে কিন্তু কিচ্ছু টাইলস লাগানো ছিল না, সবই নর্মাল এমনি কাঠের দরজা ছিল। আর এগুলো তখন এত পরিমাণে নোনা ধরে যায়, সব সময় বর্ষাকালটায় ভারী কষ্ট হয়, তো তখন এগুলোকে অ্যাটাচ করা হয়েছে। তবে এগুলো কিন্তু খুব বেশি বছর আগেকার গল্প নয়, সবই কিন্তু রিসেন্ট ঘটেছে। তবে এই দেয়ালগুলোর অবস্থা দেখে না ভারী কষ্ট লাগলো। এই রঙগুলো কিন্তু 2-3 বছর হলো করা হয়েছে। শুধু এই দেয়ালটা না গো, ঘরের ভেতরেও বেশ কিছু দেয়ালগুলো আছে যার কিন্তু এই হাল হয়ে রয়েছে। তো চলো আরেকজন মেম্বারের সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। তার আগে গামছাটা মেলে নিই, যে গামছাটা বাইরে ছিল। আর এই গামছাটা কিন্তু আমার শ্রীমতীর। ও যখন একদম ছোট্ট ছিল তখন থেকেই কিন্তু এই গামছাটা ওর মামাবাড়িতে, এটা মামাবাড়ি আসলে ও এই গামছাটাই ইউজ করে। ওই যে বললাম আরেকজন সদস্য, এই হলো আমাদের আরেকজন সদস্য। এবং প্রসঙ্গত বলে রাখি, উনি কিন্তু সিজারিয়ান বয়। ওনার অনেক গল্প আছেন। তবে দুঃখের বিষয় হলো, সম্ভবত যেটা আইডিয়া করা হয়, উনি একটু চোখের সমস্যায় ভোগেন, খুব একটা চোখে দেখতে পারেন না, গন্ধ শুকেই কাজ চালান। আর ওনার কিন্তু খাওয়ারও একটু সমস্যা হয়, কোনো কিছু সলিড জিনিস উনি গিলতে পারেন না। একদম যদি লিকুইড করে ভালো মতন চটকিয়ে তার খাবার প্রস্তুত করা হয় তবেই সে খেতে পারে, নাহলে সারাক্ষণ খ্যাক খ্যাক করতে থাকে। আর এই যে বৌদি ওর খাবারটা জোগাড় করছে, রেডি করছে। এখানে আছে সোয়াবিন, কুমড়ো, চিকেন আর ডাল, গাজর, পেঁপে, এই সমস্ত দিয়ে, কখনো লাউও দেওয়া হয়, এগুলো দিয়ে একদম একটা স্যুপের মতন করা হয়। তবে মাছ ওকে খুবই কম দেওয়া হয়। ওই যে বললাম গলার সমস্যা আছে, কাটা একটুও যদি বাদে সারাক্ষণ গলা খ্যাক খ্যাক করবে এবং একটা পর্যায়ে এসে বমি করে ফেলবে। আর যে চিকেনও যে দেওয়া হয়েছে না, এখানে কিন্তু কোনো হাড়ের টুকরো নেই, সলিড টুকরো, প্রেশারে কিন্তু ভালো করে সিটি দেওয়া হয়েছে, না হলে ওই যে আবার খ্যাক খ্যাক করে বমি করবে। তো ওনার তো খাবার দাবার রেডি করা হয়ে গেল। উনি তো আমাদের বাড়িতে সবার আগে লাঞ্চটি সেরে ফেলেন, আর বৌদিও গেছে স্নানে। আর আমি এই ফাঁকে চলো একটু কুলের আচার খেয়ে নিই। দেখো লঙ্কার আচার বানিয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও দারুণ হয়েছে। সকালবেলা এই লঙ্কার আচারের তেলটা দিয়ে না মুড়ি খেয়েছিলাম, কি যে ভালো গন্ধ আসছিল। তেলটা তো খেতে পারবো না, যেহেতু এখনও নীলষষ্ঠী যায়নি, তো নিয়ে নিয়েছি খানিকটা কুলের আচার। বৌদি তো স্নানে গেছে, আর এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি বিট লবণ। আর আচার জিনিসটা কি আর চামচ দিয়ে পোষায়, চলো হাত দিয়েই খেয়ে। আর কুলের আচারটি খেতে হয়েছিল কিন্তু ভারী চমৎকার, টক টক ঝাল ঝাল, দারুণ লাগছিল খেতে। আর চলো এই যে বসে পড়েছেন বাড়ির দুই কর্তামশাইরা, এদিকে বসেছে বাবু আর ওদিকে বসেছে বৌদির বাবা। আর শুধুমাত্র খাবার টেবিলে বসেই নয়, অন্য অন্য সময় কিন্তু দুজনকেই বলতে পারা যায় এক প্রকার চোখে হারায়। এ ওনাকে খোঁজ করে তো উনি ওনাকে খোঁজ করেন। আর দুজনে যদি একসঙ্গে খেতে বসেন, ওনারা ভুলেই যান যে এবার আমাদেরকে উঠতে হবে, আরও বাড়ির বাকি অন্যান্য সদস্যরা খেতে বসবে। তো এইভাবেই দুজনের খুনসুটি চলতে থাকে, আর কত রকমের যে আলাপ আলোচনা চলতে থাকে খেতে বসে। আমাদেরকে তো এক এক সময় বাধ্য হয়ে বলতে হয় যে এবার তোমরা দয়া করে ওঠো। আর এই যে ইনি হলেন গিয়ে পাশের বাড়ির সদস্য। বিয়ের আগে না একটা সময় ছিল যে এরকম অনেক সদস্য কিন্তু আমার বাড়িতে ছিল। আমি যখন খেতে বসতাম বা আমরা যখন খেতে বসতাম, আমার পাশে এসে বসতো। আগে তো চেয়ার টেবিলে খেতাম না, নিচে বসে খাওয়া হতো, আর সবাই ঘিরে বসে থাকতো। ওদেরকে এমনও কিছুদিন গেছে যে কোলে নিয়ে খাচ্ছি বা শোয়ার সময় আমার পাশে এসে বসেছে।
আর এখন যত দিন গেছে বিয়ের পর ওদের সঙ্গে আমার দূরত্বটা এতই বেড়ে গেছে যে দূর থেকেই ভালো লাগে, কাছে আমার জানি কেমন একটা অস্বস্তি হতে থাকে। সে যাক গিয়ে, পরিবেশ পরিস্থিতি মানুষকেই তো বদলে ফেলে। এর জন্যই হয়তো কথায় আছে মানুষ অভ্যাসের দাস। আর চলো আমরা এবার খেতে বসে পড়েছি। আর খাবারগুলো তো সবই পছন্দসই খাবার। প্রথমে খেয়েছিলাম উচ্ছে আলু ভাজা, যেটা দিয়ে কিনা অনেকখানি ভাত খেয়ে নিয়েছিলাম। আর এখন খাচ্ছি ইঁচড় চিংড়ি, যেটা শুরুতেই টেস্ট করে দেখেছিলাম, অসম্ভব সুন্দর হয়েছে। আর ইঁচড় চিংড়ি জিনিসটা এমনই, কার না ভালো লাগে, বিশেষ করে এই সিজনে। আর সেই যে কাজলি মাছের ঝোল, অসম্ভব সুন্দর। আর যতবার বলছি আমি ওই দুটোই খাবো, ও তো নাচর বাঁধা, আমাকে 3টে দেবে আর আমাকেও শত্রু বানাবেই বানাবে। তো ও যতই 3টে দিক না কেন, আমি তো ওর শত্রু কোনোদিনই হব না, আর ও আমার শত্রু মনে হয় না কোনোদিনও হবে। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে হালকা একটু ঘুম দিয়ে এবারে কিন্তু রওনা দিয়ে দিলাম বাড়ি আসার উদ্দেশ্যে। প্রথমে ঠিক ছিল বৌদির বাবা, আমি তো কাকু ডাকি, প্রথমে ঠিক ছিল যে কাকুই আমাকে দিয়ে আসবে স্টেশন অবধি। তারপরে দেখলাম বাবুও রেডি হলো, যেই দেখলো যে যাচ্ছে কাকু, বলল আমিও যাব চল। আর যে টোটো করে আমরা এসেছি ওনাকে কিন্তু আগের থেকেই বলা ছিল। আসলে আমাদের একজন চেনা জানা আছে টোটোওয়ালা আর কি, সেই আমাদের তাকে বললে সেই দিয়ে আসে বা নিয়ে আসে। আর সে যখন আসতে পারে না, ঠিক কাউকে না কাউকে পাঠিয়ে দেয়। ট্রেনটা আসলো ঠিকই ডাউনে, কিন্তু আমরা উঠতে পারলাম না। তার কারণ বৌদির বাবা গেছে টিকিট কাটতে, এখনও অবধি এসে পৌঁছায়নি, যার জন্য বসে আছি। নাকের ডগা দিয়ে কিন্তু ফাঁকা একটা ট্রেন বেরিয়ে গেল। আর এদিকে দেখো আপেও কিন্তু একটা ট্রেন ঢুকেছে, কিন্তু এই সময় আপে এত ফাঁকা ট্রেন একটু অসম্ভব ব্যাপার। তো চলো, এদিকে কিন্তু তারপরেই আমাদের ডাউনের ট্রেন দিয়ে দিয়েছে। আমি আর আমার শ্রীমতীও উঠে পড়েছি, বাবুকে আর কাকুকে টাটাও করে দিয়েছি। আর দেখো ট্রেনটায় কিন্তু যথেষ্টই ফাঁকা, যদিও এই টাইমে ডাউনের ট্রেন ফাঁকাই থাকে। তো এবারে নামলো আমরা দমদম, আর তারপর সেখান থেকে মেট্রো করে একদম চলে যাব বাড়ি। পৌঁছে গেছি মেট্রো স্টেশনে, দমদম মেট্রো স্টেশন। এখানেও কিন্তু সেম একই কেস ঘটলো। যেই মাত্র আমরা প্ল্যাটফর্মে উঠলাম, নাকের ডগা দিয়ে একটা কবি সুভাষের মেট্রো চলে গেল। কোনো ব্যাপার নেই, 10 মিনিট পর পর আছে। আর এই যে অপোজিট লাইনে, মানে এটা দক্ষিণেশ্বরের লাইন, এখানে যখন মেট্রো ঢুকে গেছে তার মানে আমাদের কবি সুভাষের মেট্রো কিন্তু চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। আর চলেও এসেছে আমাদের কবি সুভাষের মেট্রো। তবে আমরা কিন্তু, মানে আমি আর শ্রীমতী কিন্তু উঠেছি একদম লাস্টের দিকের কম্পার্টমেন্টে। এই লাস্ট কম্পার্টমেন্টে উঠেছিলাম বলেই কিন্তু বসার জায়গা পেয়েছি। আসলে এখন তো আর দমদম লাস্ট মেট্রো স্টেশন নয়, এখন দক্ষিণেশ্বর থেকে ট্রেনটা আসে। আগে যখন দমদম থেকে ট্রেন ছাড়তো তখন কিন্তু বসার জায়গা পেতাম, সে যে কোনো জায়গা থেকেই উঠি না কেন। আর এখন যেহেতু দক্ষিণেশ্বর থেকে আসে, বসার জায়গা কিন্তু সব সময় পাওয়া যায় না। তাই আজকে ইচ্ছে করে লাস্ট কম্পার্টমেন্টে উঠলাম এবং বসার জায়গাও পেলাম। আর চলে এসেছি বাড়িতে। শ্রীমতীর পেয়েছে খিদে। শ্রীমতী ওর মামাবাড়ি থেকে কিনেছিল ম্যাগির এই স্পাইসি চিজ ম্যাগির এই ফ্লেভারটা। ও বললো আমাকে করে দাও, খিদে পেয়েছে। আর চলো আমি ওকে ম্যাগিটা করেও দিই। আর আমিও ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি কোনো নতুন ভিডিওর সঙ্গে।